সুপ্রভাত থেকে শুভ দুপুরবেলা হতে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। প্রতিটা ব্লগের শুরুতে যেটা না বললে ব্লগটা যেন একদম অসম্পূর্ণই থেকে যায়। এখনও যেহেতু আধা ঘন্টা বাকি আছে, তাই সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ তো শনিবার, হাতে কাজবাজ করার জন্য বেশ অনেকটা সময় পাওয়া যায়। অন্যান্য দিনগুলোতে সকাল থেকে উঠে একদম এক নিঃশ্বাসে সমস্ত কাজবাজ সারি। খাবার খাওয়ার জন্য যদি একটা মিনিট বসি, তাতেও যেন মনে হয় এই একটা মিনিট সময় হয়তো নষ্ট হয়ে গেল। এই সময়টাতে যদি কিছু একটা কাজ করে নিতাম, তাহলে বোধহয় কাজগুলো অনেকটাই এগিয়ে যেত। বাচ্চারা যখন স্কুলে যায়, এই শনি রবিবারটা ছুটি থাকাতে মায়েদের মনে যেমন বেশ একটা আনন্দ হয়, সেই রকম না আমার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাপারটা তো আমি শুধু একটা উদাহরণ দিলাম। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা হলো এই শনিবার আর বুধবারটা হাজবেন্ডের যেহেতু একবেলাই ডিউটি থাকে, দুপুরে খাবার খেয়ে সে আর ডিউটিতে যায় না, তাই এই দুটো দিন কাজ করার জন্য বেশ অনেকটা সময় পাওয়া যায়। আর সমস্ত কাজবাজগুলো বেশ ধীর গতিতে আমি সম্পন্ন করি। আর এখন তো চলে এসেছি রান্নাঘরে, প্রতিদিনের এক দুশ্চিন্তার কাজ নিয়ে। কি রান্না হবে, কি খাওয়া হবে, এ যেন এক ভারী চিন্তা, যেটা সকাল থেকেই শুরু হয়ে যায়। আর এটা বোধহয় ঘরের সকল মহিলাদেরই এক বিশাল সাংঘাতিক আর টেনশনের কাজ। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করলাম একটু গাঢ় গাঢ় করে। এটা কিন্তু আমাদের দুজনারই খেতে ভীষণ ভালো লাগে। কাল সবজি কিনতে গিয়ে বেশ কচি কচি ঝিঙে পেয়েছি, তো আজকে সেই ঝিঙেটা দিয়েই বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ঝিঙেটাকেও একটু বড় করে কেটে নিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে আলুটাকে তো ওদিকে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি এদিকে শিলনোড়াতে পোস্তটাও বেটে নিচ্ছি। এইবার যখন শ্রীহানের বাবা ছুটিতে গেছিল, বলেছিলাম পোস্ত আনার জন্য, তা আসার পথে বোধহয় একদমই মনে নেই, সেই কারণে একটাও পোস্ত এবার আনতে পারেনি। তো এবার যখন রিলায়েন্সে গেছিলাম, সেখান থেকে একটা পোস্তর প্যাকেট কিনেছিলাম, কিন্তু সেই পোস্তর স্বাদ না আমাদের ওখানে পোস্তর মতো একেবারেই নয়। আর দামটাও কিন্তু ভালোই নয়। একটা 50 গ্রামের প্যাকেট নিয়েছি, প্রায় 100 টাকা মতো দাম নিয়েছে। তবে তাতে স্বাদটাও কিন্তু বড়ই অল্প। ওই আর কি, যেটা না পাওয়ার থেকে যতটুকু পাওয়া যায়। আর প্রবাদ বাক্যে যেটাকে বলা হয়, দুধের স্বাদ ঘোলে মেটানো। আর এখানে কিন্তু আরেকটা পোস্ত পাওয়া যায়, সেটা কিন্তু একদমই ফ্রেশ। আর সেটার প্যাকেটের গায়ে আমি নামটা দেখেছি, লেখা ছিল 5 স্টার। তবে সেটার দামটা কিন্তু বিশাল হাইফাই। 20 গ্রামের দাম নেয় প্রায় এখন 50 টাকা মতো। তাই হয়তো ওটার নাম 5 স্টার দিয়েছে। তবে রেগুলার ঘরে কিনে ওটা খাওয়ার মতো সামর্থ্য কিন্তু এখনও হয়নি। তাই আমরা রিলায়েন্স থেকে পোস্তর এই প্যাকেটটাই কিনে আনি। কালকের অনেক কটা ভাত বেঁচে গেছে দেখুন, প্রায় এই বড় বাটিটার এক বাটি। শ্রীহানের বাবা কাল দুপুরে কাজের চাপের জন্য খেতে আসতে পারেনি, তো তার গোটা ভাতটাই থেকে গেছে। আজকে ওই জন্য ভাতের চালটা কিছুটা কম নিয়েছি। ভাতটা যখন হয়ে আসবে শেষের দিকে, এই ভাতটাও ওই গামলার মধ্যে ঢেলে একবারে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আজকের ঝিঙে আলু পোস্তটার মধ্যে অল্প করে টমেটো দিয়েছিলাম, আর এই টমেটোটা দেওয়ার জন্য পোস্তটাতে কিন্তু বেশ আলাদা একটা স্বাদ পাওয়া যায়। কাঁচা লঙ্কা দিয়েই তো পোস্তটা বেটেছিলাম, ওই জন্য আলাদা করে আর লঙ্কা দেওয়ার কোনো ব্যাপার নেই। পোস্ত রান্না করার সময় পোস্তটা দিয়ে আমি কিন্তু একটু করে ভেজে নিই। ওই কাঁচা পোস্তর গন্ধটা না আমার আবার খুব একটা ভালো লাগে না। এই সময়তেই আমি আবার একটু চিনি দিয়ে দেব। পোস্ত তো একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না, তাই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আজকের পোস্তটা একটু ঝোল ঝোল রাখবো, তাই জলটা সামান্য বেশিই দিলাম। আর এই পোস্তর ঝোলটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে দারুণ লাগে। এবার একটু ঢেকে দিয়ে ফুটে গেলে নামিয়ে দেব। এই যে এইরকম ঝোলটা রয়েছে, ঠান্ডা হয়ে গেলে তো আর একটু গাঢ় হয়ে যাবে, তাই একটুখানি পাতলা করেই নামিয়ে দিয়েছি। 3 জনের জন্য ফ্রিজ থেকে 3টে ডিম বার করেছিলাম। ছেলেকে তো ডিমটা ভাজা আর ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো, আর ভেবেছিলাম আমাদের দুজনের জন্য একটুখানি ডিমের ঝোল করব। তো ইন্ডাকশানে ডিমটা সেদ্ধ বসাতে যাব, এমন সময় দেখলাম কারেন্টটা চলে গেল। তো আজ যেহেতু ডাল আর ঝিঙে আলু পোস্ত হয়েছে, ডিমের ঝোল করলে ওর বাবা আবার খেতে চাইবে কি চাইবে না সেটা ভেবে আমি ওই জন্য আবার আমাদের জন্য ডিমটাকে ভাজা করেই নিয়েছি। ছেলের খাওয়া কমপ্লিট হতে হতে ছেলের বাবাও চলে এসছে। তোর বাবা এখন হাত মুখ ধুচ্ছে, ভাতটা ওই জন্য বেড়ে দিচ্ছি। কাল দুপুরে তো ওর বাবা খায়নি, তো কালকে দুপুরে পালং শাকের তরকারি করেছিলাম, তো সেটা থেকে গেছে, ওর বাবাকে ওই জন্য গরম করে দিয়ে দিচ্ছি। আর সাথে একটু পাঁপড়ও ভেজেছিলাম। থালা পুরো ফুল হয়ে গেছে, একটু নাড়াচাড়া লাগলেই হয়তো পড়ে যাবে। দাঁড়ান, এটা বরং ওর বাবাকে আগে গিয়ে দিয়ে আসি। এখন প্রায় 3:30 মতো বাজছে। এই সময় বাইরেটাতে কি সুন্দর রোদ উঠেছে দেখুন, চারিধারটা একবারে যেন চমকে উঠছে। আকাশটা দেখে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে রেখে গেছে। এখানে তো আবার যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তো সন্ধ্যার দিকে যদি ওয়েদারটা ভালো থাকে, তাহলে না হয় শ্রীহানের বাবাকে বলবো সামনে তো আরেকটা পার্ক আছে, সেখান থেকে গিয়ে না হয় একটু ঘুরিয়ে নিয়ে আসতে।
সকালের এক ধাপ জামা কাপড় ধুয়ে শুকিয়ে তুলে নিয়েছি, আর এগুলো তো তার কিছুক্ষণ পরে কেচেছিলাম, তো এইগুলোও দেখছি শুকিয়ে এখন বেশ কড়কড়া হয়ে গেছে। আসলে রোদের তেজের থেকে হাওয়ার জোরটা এতটাই বেশি, জামা কাপড়গুলো ওই জন্যই চটজলদি করে শুকিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের ব্লকে একজনের আবার জোড়া বাচ্চা হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। তো তাদের শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য বেশ কটা দিন হসপিটালে থাকতে হয়েছিল। তো গতকাল রাতে মা বাচ্চারা সকলেই সুস্থ হয়ে ঘরে ফিরেছে। তো সেই খুশিতেই তারা আবার আজকে আমাদের ব্লকের সবাইকে এই রকম একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে। আমাদের মধ্যে যেমন বাচ্চা হওয়ার 21 দিন পরে সবাইকে মিষ্টি মুখ করানো হয়, এনাদের তো আবার সেই সমস্ত কিছু নেই, তাই আর কি বাচ্চা সুস্থ হয়ে ঘরে ফিরেছে বলে সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে। আমাদের শ্রীহান যখন হয়েছিল তখন তো আমরা ফ্ল্যাটে থাকতাম, তো আমরা ওরকম 21 দিন পরে ফ্ল্যাটের সমস্ত লোকজনকে এরকম করে মিষ্টির প্যাকেট দিয়েছিলাম। সবে তো গতকাল রাতে তারা বাড়ি ফিরেছে, তো কটা দিন যাক, তারপর ভাবছি একবার গিয়ে বাচ্চা দুটোকে না হয় দেখে আসবো, আর তার সাথে কিছু একটা উপহারও নিয়ে যাব। এখন প্রায় 7:30 মতো বাজছে। এইদিকে শ্রীহানের বাবার একটু কাজ ছিল, তাই জন্য বললাম আমাদের দুজনকেও না হয় নিয়ে চলো, শ্রীহানকে ওই পার্কটাতে একটুখানি খেলিয়ে নেব, আর ততক্ষণে তোমার কাজটাও হয়ে যাবে। এখন আমরা এসছি মন্দিরের ওই পার্কটাতে, আর এই পার্কটা দেখুন পুরোটাই কিন্তু খালি। বলেছিলাম না এখানটাতে খুব একটা ভিড় হয় না, ওই জন্য পার্কে যে সমস্ত দোলনাগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ যত্ন সহকারে একদম ঝাঁ চকচকেভাবেই রয়েছে। এই পার্কটাতে এসে শ্রীহানের কিন্তু বেশ মজা হয়েছে। চারিধারটাই পুরোটাই তো খালি, ওই জন্য কারোর সাথে ধাক্কাধাক্কি লাগার বা ছোটাছুটি করে পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই। আর এখানে ওকে ছেড়ে দিয়ে আমিও নিশ্চিন্তে একটু ঝাড়া হাত পা হয়ে হাঁটাহাঁটি করছি। ও আজ মন ভরে সমস্ত দোলনায় চেপে মজা নিচ্ছে। আর এই পার্কটাতে ঘাসগুলো এত সুন্দর, মনে হচ্ছে যেন ফুল গাছের মতো কেউ বোধহয় যত্ন সহকারে এগুলোকেও লাগিয়েছে। ঘাসের উপর পাটা ফেললেই একদম যেন সেই নরম গদিগুলোর মতো লাগছে। তাই বেশ খানিকটা সময় আমি জুতোটা খুলে খালি পায়ে এই ঘাসগুলোর উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। শ্রীহানের কি মজা বলুন তো, এই সুন্দর দোলনাটার মধ্যে পাটা ঢুকিয়ে কি সুন্দর দুলছে। দোলনাগুলো দেখতেও করেছে কিন্তু ভারী সুন্দর, আর এটা থেকে বাচ্চাদের নিচে পড়ে যাওয়ার চান্সটাও কিন্তু খুবই কম। এখানে যতগুলো দোলনা আছে মোটামুটি সবগুলোতেই একবার করে ওর চাপা হয়ে গেল। এই পার্কে আবার এই যে ওপেন জিমের কত রকম ব্যবস্থা করা আছে দেখুন, অনেক কটাই বেশ জিনিসপত্র রয়েছে। ছানাটা আবার ওই দিকে যাচ্ছে, দাঁড়ান ওটাকে আগে ধরি, ওর উপর পা দিলেই নয়তো ওটা একদম ঘুরে যাবে, তখন পড়ে টরে গিয়ে আরেকটা বিপদ বাড়াবে। আমরা তো পার্কটাতে ছিলাম, মন্দিরে তখন থেকেই পুজো হচ্ছিল, তো ছানাটা যেহেতু আসছিল না ওর জন্য আর আসতেও পারছিলাম না। চলুন একবার মন্দিরের ভেতরটা থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। জন্মাষ্টমীর সময় যখন এসেছিলাম তখন তো অনেক ভিড় ছিল, ওই জন্য ঠাকুরগুলোকেও ভালো করে দেখাতে পারিনি হয়তো। আজকে একদম পরিষ্কার, কেউ কোথাও নেই, আজকে আপনাদেরকে খুব ভালো করে ঠাকুরগুলোকে দেখাই। চলুন, এই যে এখানে আছে রাম লক্ষ্মণ সীতা, সবার সামনে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এইখানে আছে গণেশ বাবাজি। সমস্ত ঠাকুরের রঙগুলি তো সাদা, তো এই সাদার ওপরে সোনালি রঙের এই কাজটা অসম্ভব সুন্দর কিন্তু ফুটে উঠেছে। আর এই দেখুন এইদিকে আছে রাধাকৃষ্ণ, আর সামনে আবার একটা ছোট্ট গোপাল ঠাকুরও রয়েছে। আর জন্মাষ্টমীর দিন এনাকে তো দেখাই যাচ্ছিল না, সেজে গুজে গয়না দিয়ে একেবারে ভর্তি হয়েছিল। আজকে কিন্তু বেশ পরিষ্কারভাবে মুখটা দেখাতে পারলাম। মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তিনি বাইরেটাতে দাঁড়িয়েছিলেন, তো আমাকে ভেতরে ঢুকতে দেখে বলে দিলেন যে সাইডে প্রসাদ রাখা রয়েছে, একটা করে বাটি তুলে নিতে। আর তার কথা মতো আমি একটা বাটি নিয়েও নিয়েছি। আর প্রসাদে কিন্তু বোঁদে, সুজির হালুয়া, আর সাথে কিন্তু কিছু বাদামও ছিল। এই পার্কে এসে শ্রীহান আজ আর বাড়িয়ে যেতে চাইছে না, সারা পার্কময় একেবারে ছুটোছুটি করছে। ও না হয় ওর মতো দৌড়াদৌড়ি করুক, আর পার্কটাও খালি, চারি সাইডটা ঘেরাও দেওয়া আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আর আমরা দুজন বরং ততক্ষণে এগুলোতে উঠে শরীরটাকে একটু করে দুলিয়ে নিই। লখনৌতে থাকাকালীন ওখানে কিন্তু এক বিশাল বড় মাঠ ছিল, আর সেই মাঠেও কিন্তু এরকম ওপেন জিমের মতো বহু জিনিসপত্র রাখা ছিল। তো তখন তো আমি একদম পুরো ঝাড়া হাত পা ছিলাম, তো সেখানে প্রত্যেক দিন বিকালে গিয়ে এগুলোতে চেপে একটু করে শরীরচর্চা করে আসতাম। আর এখন সেই সব তো কল্পনার অতীত। আর আজ তো আবার বহুদিন পর করলাম, কি জানি রাতের দিকে আবার গা হাত পায়ে ব্যথা হবে কিনা। সন্ধেবেলায় ওর বাবার সাথে বেরোবো বলে রাতের খাবারটা বিকাল দিকেই বানিয়ে রেখেছিলাম, আর এখন এসে রুটিটা গরম গরম করে নিয়েছি, যার জন্য বেশ কিছুটা সময় ওখানে কাটাতে পারলাম। আজ রাতের তরকারি হিসেবে বানিয়েছি সয়াবিন কারি, তবে আজকের কারিটাতে কিন্তু আলু একদমই দিইনি, শুধু সয়াবিনটাকেই একদম কষা কষা করে রান্না করেছি। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এগুলো তো দিয়েইছি, আর তার সাথে কারিটা যাতে
আরেকটু গাঢ় হয় আর সাথে স্বাদটাও যাতে একটু অন্যরকম আসে, তার জন্য একটা ক্যাপসিকামকে আমি পেস্ট করে এই কারিটার মধ্যে দিয়েছিলাম। তাতে করে কিন্তু বেশ আলাদা রকম একটা স্বাদ আর গন্ধ পাওয়া যাবে। চলুন তবে ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।